বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাত 10টায় লাইভে আসার কথা ছিল, কিন্তু আমার সিনিয়র লিডার শামসুল আলম ভাই লাইভ করতেছিল। লাইভটি দেখার কারণে আমি কয়েক মিনিট পরে এবং লাইভটির গুরুত্ব বুঝে কয়েক মিনিট পরে লাইভে আসলাম। তো আজকে লাইভের মূল যে প্রতিপাদ্য বিষয়, মূল যে বিষয় নিয়ে কথা বলবো, আর যারা ইতিমধ্যে লাইভে যোগ দিয়েছেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক বিগত 29 দিনের মতো অবস্থান কর্মসূচি চলতেছে এবং আজকে অনশন কর্মসূচি শুরু হয়েছে। তো ইতিমধ্যেই আমরা আজকে একটি প্রতিনিধি দল আমার সঙ্গে আগে মন্ত্রণালয়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সম্মানিত সচিব স্যারের সাথে মিটিং হয়েছে এবং সেই মিটিংটিকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ধূম্রজাল তৈরি হয়েছে, যেটা একটা কিছুটা আমার অগোচরেই বা কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো। তো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো এবং আরও দুটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আন্দোলন চলবে কি না বা আমি আছি কি না, এবং সেই সাথে কথা বলবো যে অনুদানবিহীন এবং অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার খবরাখবর নিয়ে। তো আমি প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমরা একটি আপনারা জানেন যে গত রবিবার আমরা যখন লং মার্চ টু যমুনা দিই, সেই লং মার্চ টু যমুনা যখন প্রেস ক্লাব পার হয়ে আমরা পুলিশ বক্সের কাছে যাই, তখনই পুলিশের বাধার মুখে পড়ি এবং পুলিশের ব্যারিকেডে উপেক্ষা করে আর সেইখানে আমরা অবস্থান নিই এবং অবস্থান নেওয়ার পর আমাদের রমনা জোনের সম্মানিত ডিসি মহোদয় মাসুদ স্যার, তিনি আমাদেরকে বলছেন, স্পষ্ট শোনা যাচ্ছে না, অনেকে লিখতেছেন শোনা যাচ্ছে, আচ্ছা, তিনি আমাদেরকে এসে ঘোষণা দিলেন যে আজ 5টার মধ্যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে 1089টির ফাইল রয়েছে সেটি স্বাক্ষর হবে এবং আপনারা চলে যান। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের কমেন্ট করেছি, আমরা নেতৃবৃন্দ আপনাদেরকে সে কথাগুলো বোঝাতে চেষ্টা করেছি এবং সকলেই আপনারা সমস্বরে জবাব দিয়েছেন, না না আমরা অবস্থান কর্মসূচি অবস্থান থেকে এই অবস্থান পরিত্যাগ করব না এবং প্রেস ক্লাবের সামনে যাব না। তো এরই মধ্যেই আমরা খবর পাই যে আমাদের 3 নভেম্বর আমরা একটা খবর পাই, সেটা হচ্ছে যে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 1089 ফাইল সিগনেচার হয়েছে এবং সেই সাথে কি হয়েছে যে আমরা তখনও কিন্তু ফাইল পাইনি। সেইখানে আমরা আমাদের সম্মানিত মাদ্রাসা ও কারিগরি বিভাগের সম্মানিত যুগ্ম সচিব মহোদয়, তিনি আমাদেরকে মেসেজের মাধ্যমে বা বিভিন্নভাবে আমাদেরকে বলেছেন যে হ্যাঁ আমাদের ফাইল স্বাক্ষর হয়েছে, কিন্তু কোন কাগজে ফাইল স্বাক্ষর হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা ক্লিয়ার ছিলাম না। তো এরই মধ্যেই আমরা একটি চিঠি পাই এবং চিঠিতে দেখা যায় যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি এসেছে সেই চিঠিতে নীতিমালা 2018 অনুদান সংক্রান্ত নীতিমালা 2018 সকল শর্ত পূরণ করে তাদের এমপিওভুক্ত করতে হবে, তবে এক্ষেত্রে জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে এমন মর্মে। কিন্তু যখন আমরা শুনতে পাই যে প্রধান উপদেষ্টার কাছে ফাইল সিগনেচার হয়েছে এবং এটা সোর্স সূত্র মাননীয় যুগ্ম সচিব হচ্ছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের, তো সেই সূত্র ধরে আমাদের বিভিন্ন মিডিয়া
এবং প্রশাসনের গোয়েন্দা সংস্থা সহ যারা দায়িত্বে ছিলেন তারা সকলেই আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন যে আপনাদের ফাইল স্বাক্ষর হয়ে গেছে, আপনারা আপাতত তো স্টপ থাকেন বা আপাতত আপনাদের অবস্থান কর্মসূচি আছে প্রেস ক্লাবের সামনে থাকেন। তো এর মধ্যে দুইটা কারণ ঘটে গেছে। একটা হচ্ছে যে অনুদানভুক্তরা চিন্তা করেছে যে আমাদের তো ফাইল স্বাক্ষর হয়ে গেছে, তাহলে তো আমরা বাসায় যাই আন্দোলন ছেড়ে, তাহলে আমাদের তো কাজ শেষ। আর অনুদানবিহীন কিছু শিক্ষক মনে করেছেন যে শুধু অনুদানভুক্তদেরই হলো, অনুদানবিহীনদের হলো না, আর না তাহলে আমরা থেকে কি করব বলে তারাও চলে গেছে। তো এইখানে এই যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এই যে একটা তথ্যের ঘাটতি পুরো রয়ে গেছে, তো সেই ঘাটতিটা নিয়ে আমার মনে হয়েছে যে এই ঘাটতিটা নিয়ে কাজ করা প্রয়োজন। এবং আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন যে আমরা আজকে একটা আবেদন নিয়ে গিয়েছিলাম এবং সেই আবেদন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2025 বাস্তবায়ন আন্দোলন কমিটি, এই কমিটি নামে এটি কমিটি গঠন করা হয়েছে গতকাল এটা এবং এটা ইসলামী আন্দোলনের অফিসের 4 তলায় বসে। এবং সেখানে আসলে আমরা মখলেস ভাই, তাজুল ভাই, আলামিন ভাই, শামসুল ভাই নেত্রকোনা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সদস্য সচিব আলামিন ভাই এবং ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মখলেসুর রহমান ভাই এবং তাজুল ইসলাম ফারেজি ভাই সহ আমরা কালকে একটা সময় বসছিলাম। কিন্তু দুঃখের বিষয় সেই বসাটা এমন হয়েছে যে ওই সময় পুলিশ নন এমপিওদের তাড়াতে গিয়ে আমাদের ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলছে আছে এবং সেই কারণে আর বসাটা সম্পূর্ণ হয়নি। যাই হোক, তারপরে আমরা যেহেতু ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এর মধ্যে আরেকটি ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের 13ই অক্টোবর থেকে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক অবস্থান কর্মসূচি পালিত হয়েছিল, সেখানে আমাদের লেখা ছিল অনুদানবিহীন এবং অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট। তো সেখানে হঠাৎ করেই অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানটা সাদা কাগজ দিয়ে টেপ লাগায়ে মিশে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমাকে অনেকে ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই এটা মিশে দেওয়া হলো কেন, এটা নিয়েও একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। তো আমি গতকাল মনে করেছিলাম যে এই মিশ্র প্রতিক্রিয়াটা বন্ধ করা দরকার, যে আমরা যদি অনুদানবিহীন দিয়ে না কাজ করি তাহলে অনুদানবিহীন দিয়ে নিয়েই কাজ করব, যদি অনুদান প্রাপ্ত নিয়ে কাজ করি অনুদান প্রাপ্ত নিয়েই কাজ করব। এবং আন্দোলনটা শুরু হয়েছে যেহেতু অনুদান প্রাপ্ত এবং অনুদানবিহীন নিয়ে, মাঝপথে 3 তারিখের একটা সরকারের আমি বলবো যে এটা আজকে সকালেও একটা এসএম মিডিয়াতে আমি সাক্ষাৎকার দিয়েছি, সেখানে বলেছি যে সরকার আমাদের সাথে একটা খেলা খেলেছে এবং সেই খেলার কারণে আমাদেরকে ডিমোটিভেটেড করতে, কয়েকটি শ্রেণীতে ভাগ করতে তারা সক্ষম হয়েছে। যেমন কয়েকটি শ্রেণী আমি আগেই উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে অনুদান প্রাপ্তরা মনে করতেছে আমাদের ফাইলটা স্বাক্ষর হয়ে গেছে, আমরা বাসায় চলে যাই। আবার অনুদানবিহীন কিছু শিক্ষক মনে করতেছে যে তাদেরটা হয়ে গেল, আমাদেরটা হবে না, আমরা বাসায় চলে যাই। আবার অনুদান প্রাপ্ত, অনুদানবিহীন যারা কিছু সংখ্যক মাঠে রয়েছে, তাদের মধ্যে অনুদান প্রাপ্তরা বলতেছে ভাই এইখানে সাদা কাগজ কেন মেরে দেওয়া হলো, আমরা তো এখনো গ্যাজেট পাইনি। আবার অনুদানবিহীনেরা বলতেছে যে এখনো অনুদান প্রাপ্ত এখানে লেখা আছে কেন, মানে মিশে দেওয়া না দেওয়া, সমস্যা অসমস্যা। কিন্তু এই বিষয়টা নিয়ে একেবারে টোটাল আমি বলতে পারি, আপনাদের মধ্যে জানি কি না আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মধ্যে এই ধূম্রজালটা প্রত্যেকের মধ্যেই একটা না একটা রিয়াকশান তৈরি হয়েছে। তো তাহলে আমি চিন্তা করেছিলাম যে এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যদি আমি ধরলাম যে অনুদানভুক্তদের দাবি পূরণ হয়ে গেছে, তাহলে অনুদানবিহীনদের দাবি পূরণ করতে হবে। তাহলে অনুদান
প্রাপ্ত যারা, তাদেরকে নিয়ে বসতে হবে যে ভাই একই সাথে যুগপৎ আন্দোলন করলাম, আন্দোলন করে আপনাদের দাবি দাওয়া পূরণ হয়েছে, এই কারণে যেহেতু প্রশাসন থেকে শুরু করে মিডিয়ার সামনে আমরা কথা বলতে সমস্যা হচ্ছে, এখানে অনুদান প্রাপ্ত লিখতে, এই জন্য মিশে দিয়েছি। আর যে আবার যদি এমন হয় যে না তাদের দাবিও আছে আমাদের দাবিও আছে, আমরা এটা কোনোটাই কমপ্লিট করতে পারিনি, তাহলে আমাদেরকে নেতৃস্থানীয় যারা আছেন বা আসি তাদেরকে আমাদের এই বিষয়টা ক্লিয়ার একটা মেসেজ দেওয়া তা আমাদের খুব জরুরি হয়ে গেছে। তো তারই ধারাবাহিকতায় আমি বসেছিলাম এবং মখলেস ভাইকেও বলেছিলাম যে ভাই এটা ভাই আমি ঢাকাতেই আছি, আন্দোলনেই আছি, মাগরিবের নামাজ পর্যন্ত আমি ছিলাম, আল্লাহ এই বিষয়টা নিয়ে পরে কথা বলি। এখন এই ধূম্রজালটা আমার কাছে মনে হয়েছে যে এই ধূম্রজালটা কাটাতে হবে। তো এই ধূম্রজাল কাটাতে হলে কি করতে হবে? আমরা তো অথরিটি না, তাহলে অথরিটি যারা তাদের সাথে বসতে হবে। তো তাদের সাথে বসতে গেলে কি করতে হবে? একটা না একটা আবেদন নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা একটা আবেদন নিয়ে গেছিলাম, অনুমতি পেয়েছিলাম এবং সেইখানে গিয়ে যেসব প্রশ্নের উত্তর প্রশ্ন করা হয়েছে এবং যেসব প্রশ্নের উত্তর পাওয়া গেছে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কয়েক মিনিট কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা এখানে বলা হয়েছিল যে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে স্যার 1519 নিয়ে 2018 যে নীতিমালা, এই নীতিমালা আর নন গ্যাজেটেড একটি নীতিমালা এবং এই নীতিমালার কোনো অস্তিত্ব নেই। এই নীতিমালা অনুযায়ী যদি বেতন ভাতা হয় তাহলে শিক্ষকেরা 16 গ্রেড এবং 11 প্রধান শিক্ষক 11 গ্রেডে উন্নীত হবে। এই বিষয়ে আমরা আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, আপনি এই বিষয়ে ক্লিয়ার করবেন। তো এই বিষয়ে উনি ক্লিয়ার করেছেন। উনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি হচ্ছে যে শুধুমাত্র 1519টি প্রতিষ্ঠানের শুধুমাত্র ছাত্র সংখ্যা এবং জমির পরিমাণ, এই দুইটা বিষয় জেলা প্রশাসকদের মাধ্যমে তথ্য নেওয়া হবে এবং জেলা প্রশাসকদের মাধ্যমে তথ্য নিলে সেই তথ্য অনুযায়ী আমরা তালিকা প্রস্তুত করব এবং তালিকা প্রস্তুত করলে তারা এমপিওভুক্ত হবে। এখন আমরা জিজ্ঞেস করলাম যে স্যার ঠিক আছে, তাহলে বেতন কাঠামো কি হবে? তো উনি যে কথা প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি কোট আনকোট এখানে আমি বলতেছি, উনি প্রশ্নের উত্তর দিয়েছেন যে আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা একদম 25-এর নীতিমালা অনুযায়ী হবে। তো তখন আমি বলেছিলাম যে স্যার তাহলে এটা 25-এর নীতিমালা অনুযায়ী হলো, এটা 18-র নীতিমালা অনুযায়ী হবে কেন? তখন তিনি বলেছেন যে যেহেতু প্রতিষ্ঠানগুলো আগে থেকেই পূর্বে থেকেই অনুদানভুক্ত, সেহেতু পূর্বের নীতিমালা অনুযায়ী তাদের মানদণ্ড করতে হবে এবং এখন যদি অনুদানবিহীনদের আবেদন নেওয়া হয় তাহলে 25-এর মানদণ্ড অনুযায়ী বিচার করা হবে। এবং এইখানে আমি আরেকটি প্রশ্ন রাখছিলাম, সেটা হচ্ছে যে আমরা 1327টি 1519টির মধ্যে 1327টি প্রতিষ্ঠানের আবেদন করা হয়েছে সময় স্বল্পতার কারণে বা বিভিন্ন ত্রুটির কারণে। এখন সেইখান থেকে আপনারা যে 1089টা সিলেক্ট করেছেন, সেইখানে আপনি আমাকে সেই তালিকাটা দিয়েছেন এবং সেই তালিকা অনুযায়ী আমি নিজেও আপনার সাথে থেকে যাচাই বাছাই করে দেখেছি 258টা প্রতিষ্ঠান এই নীতিমালা 18 নীতিমালা অনুযায়ী ছাত্র সংখ্যা, কাম্য ছাত্র সংখ্যা এবং কাম্য জমির সংখ্যা অ্যাক্টিভ হয়েছে। কিন্তু ইতিমধ্যেই তারা সেই সব প্রতিষ্ঠানেরা যাদের জমি কম আছে তারা জমি রেজিস্ট্রি দিয়ে খাজনা খারিজ করেছে, আবার যাদের ছাত্র সংখ্যা কম ছিল তারা ছাত্র সংখ্যা ম্যানেজ করেছে। তাহলে আবেদন কি আপনারা এই জেলা প্রশাসকদের থেকে শুধুমাত্র 258টি নেবেন নাকি 1519টি সকলের নেবেন? তখন তিনি বলেছেন যে
অনুদানভুক্ত সকল প্রতিষ্ঠানের জন্য জেলা প্রশাসককে চিঠি করা হবে এবং আমরা 25-এর নীতিমালা অনুযায়ী যে আবেদনটা নিয়েছিলাম, এই আবেদনটা অনলাইন আবেদন, এটা নট ভ্যালিড। এবং এইখানে একটা কথা আপনাদের স্বার্থে বলি, যদিও বা সেইখানে যে যারা জমির শর্ত পূরণ করতে পেরেছে ইতিমধ্যে এবং ছাত্রছাত্রীর সংখ্যা পূরণ করতে পেরেছে ইতিমধ্যে, তারা এই তথ্যে একেবারে লিগালি জেলা প্রশাসকের মাধ্যমে আসবে। তো এইখানে আমি আরেকটি প্রশ্ন করেছিলাম আপনাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে স্যার 1519টির যে তথ্য জেলা প্রশাসকের মাধ্যমে গ্রহণ করবেন, সেটা একটু 1 মিনিট, সেটা আপনারা 1519টির যে তথ্য গ্রহণ করবেন, এটা তো আমরা স্যার বিগত দিনে দেখেছি যে তথ্য নিতে নিতে এমন সময় হয়ে যায়, এখনো পর্যন্ত 2023 সালের যে তথ্য, সেই তথ্য জেলা প্রশাসকেরা জমা দেয়নি। তাহলে এই নির্বাচন আগ মুহূর্তে সমস্ত জেলা প্রশাসক চেঞ্জ হচ্ছে, গতকাল রাতেও 15টি জেলা প্রশাসক চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের এই তালিকা আসতে আসতে তো স্যার 2028 সালও হতে পারে। সেক্ষেত্রে আপনাদের মতামত কি? তো সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা 15 দিনের সময় বেঁধে জেলা প্রশাসকদের কাছে চিঠি করব এবং আপনারা জেলা প্রশাসক, ইওনো মহোদয়, মাধ্যমিক মহোদয়, তাদের সাথে যোগাযোগ করে দ্রুত গতিতে এটা পাঠানোর ব্যবস্থা করবেন। এবং এটা বা যদি আপনারা দ্রুত সময়ে বের হতে পারেন, আমরা আশা করি যে নভেম্বরের 30 তারিখের মধ্যে আমরা এই তালিকা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তো এই কথাটা বলেছেন। আর আমরা বলেছি যে স্যার, এটা না করে আমরা যদি 2025-এর নীতিমালা বাস্তবায়নের জন্যই সর্বোচ্চ চেষ্টা করি, তাহলে কি অবস্থা ঘটে স্যার? তো স্যার সেখানে আমাদেরকে কেউ অনেক কিছু বলেছেন এবং অনেক কিছু বুঝিয়েছেন। এবং আমার সাথে যে অনুদানভুক্ত বিভিন্ন সংগঠনের, তাদের 1 জন থাকুক 2 জন থাকুক, বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দ গিয়েছিল, তারা সন্তুষ্ট হয়েছে এবং তারা যেহেতু বলেছে যে কোনো প্রতিষ্ঠানই বাদ পড়বে না, আবার 1519ই তথ্য দিতে পারবো এবং আমার ছাত্র সংখ্যা 140 থাকলে 10 জন নতুন ভর্তি দেখেই আমি এও কথা স্যারকে জিজ্ঞেস করেছি যে স্যার, আমরা দেখা যাচ্ছে যে 130 ছাত্র সংখ্যা দিয়েছিলাম, কিন্তু এখন 151 দিয়ে দিলাম। এখন এটা নিয়ে আবার আপনারা তো অনলাইনে তথ্য আছে এবং এটা প্রিন্টেড কপি, আপনি প্রিন্ট দিয়েছেন, এটা নিয়ে কোনো ঝামেলা হবে কিনা? এক্ষেত্রে যুগ্ম সচিব মহোদয় সরাসরি উত্তর দিয়েছেন যে ছাত্র সংখ্যা বাড়তেই পারে, কমতেই পারে, এবং সেই বিষয়ে সে যারা গিয়েছিলেন তারা সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন মর্মে আরও বেশ কিছু বিষয় এইখানে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে যে বৃত্তি পরীক্ষার ফি 600 টাকা, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তারা বলছে যে আমাদেরকে মাদ্রাসা বোর্ড মিটিংয়ের মাধ্যমে লিখিত দিয়েছে যে তারা প্রাথমিকের সমান আর্জন করে নিবে, কিন্তু যদি এইরকম বেশি হয়ে থাকে এইবার তো আর সম্ভব না, তবে আপনারা একটা লিখিত আবেদন দেন আগামী থেকে প্রাথমিকের মধ্যে যেন হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সেটা আমি যেহেতু অনুদানবিহীন প্রতিষ্ঠানের শিক্ষক, সে বিষয়ে আমার অনুদানবিহীনদের বিষয়ে খুব জোরালো 3 বার প্রশ্ন করেছি যে স্যার, অনুদানবিহীনদের অবস্থান নিয়ে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে যে আপনি কি বলতে চান। তো সেক্ষেত্রে মাননীয় শিক্ষা সচিব, আমাদের দায়িত্বপ্রাপ্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের, তিনি বলেছেন যে আমি এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা আপনাদের ক্ষতি হবে বা আপনাদের কষ্ট হবে। তবে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার
ওই চিঠিতে খ কলামে লেখা আছে যে দ্বিতীয় পর্যায়ে 2018 সালের নীতিমালা শর্ত পূরণ সাপেক্ষে জেলা প্রশাসকগণের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করে অবশিষ্ট মাদ্রাসাকে ক্রমান্বয়ে এমপিওভুক্ত করতে হবে। সেই প্রধান উপদেষ্টার ইয়েতে ওই নির্দেশনার আলোকে আমরা যদি এখানে ধরি যে 500, 600 বা 800 প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে যায়, তাহলে বাকি প্রতিষ্ঠান আমাদের খালি হবে। আমরা এই আলোকেই অনুদানবিহীনদেরও আবেদন নিব, এই কথাটা বলেছে। তবে আমি সময়ের বিষয়ে ক্লিয়ার করেছি যে সময় কি পরিমাণ নিবেন আপনি একটা আমাদেরকে খোলামেলা বলেন। তো সেই বিষয়ে বলছে যে আমরা দ্রুততার সহিত চেষ্টা করব, কারণ এইখানে আমি সময় দিয়ে আপনাদের সাথে 2 নাম্বার কথা বলতে পারবো না। হেলাল ভাই, সাইফুল্লাহ হেলাল ভাই জিজ্ঞেস করছে জমি সংক্রান্ত। জমি 33 শতকই লাগবে। তবে এই বিষয়ে আমরা স্যারদের সাথে আলোচনা করেছি, যেহেতু নীতিমালায় অখণ্ড আছে, এই অখণ্ড পাওয়া মুশকিল। তবে স্যারেরা বলছে পাশাপাশি দাগে যদি 843, 844 বা 847 এরকম পাশাপাশি দাগে আগে হয়, তাও তারা একসেপ্ট করবে বলে করছে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনুদানবিহীনদের তখন স্যার বলছে যে আপনারা তো অনুদান প্রাপ্তদের অবস্থা দেখতেছেন যে তারা কাম্য যোগ্যতা অর্জন করতে পারতেছে না। তো আপনারাই এর মধ্যে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে অনুদানবিহীনেরা কাম্য যোগ্যতাটা অর্জন করেন। তো সেক্ষেত্রে আমি বলছি যে স্যার আমাদের অধিকাংশ প্রতিষ্ঠানই অনুদানবিহীন যারা আছেন তারা কাম্য যোগ্যতা সম্পন্ন, এবং এইখানে কাম্য যোগ্যতার ক্ষেত্রে যে আমাদের শর্ত, যেখানে জমিটা পূরণ করার ইচ্ছা করলেই করা যাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে স্যার আমাদের ছাত্রছাত্রীদেরকেও উপবৃত্তি দিতে হবে। তো সেইখানে স্যার বলেছেন যে আমরা অনুদানবিহীনদের ছাত্রছাত্রীদের উপবৃত্তির জন্য অলরেডি অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছি, এবং সেই প্রস্তাব পাশ হয়ে আসলে অনুদানবিহীনদের এমপিও উপবৃত্তির আবেদনটা দ্রুত সময়ে করা যাবে। তবে এখানে আমি অনুদানবিহীনদের বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাইনি। আর তৈদুল ইসলাম ভাই বলতেছেন লিডার গ্যাজেট দিবে কি দিবে না, এখানে গ্যাজেট দেওয়ার কোনো কিছু নাই। নির্দেশনা মোতাবেক যখন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে তখন গ্যাজেট আকারে প্রকাশ হবে। এরপরে আমরা 2025-এর নীতিমালা আমরা এখানে উল্লেখ করেছি যে স্যার এটা আইনগত বৈধতা আছে কিনা, কারণ 2018 নীতিমালা সেটি নন গেজেটেড একটি নীতিমালা, এবং 2025-এর নীতিমালাটা গ্যাজেটেড নীতিমালা। সেখানে আইনগত কোনো বাধা আছে কিনা, সেখানে তারা বলেছেন যে আমাদের হাই কমান্ড অফ অথরিটি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় সেইখান থেকে নির্দেশনা দিয়েছে, মানে সেটা অ্যাপ্রুভ করতেই হবে আমাদেরকে। তো এক্ষেত্রে তিনি চেষ্টা করেছেন যে বলছেন যে আমরা এটা হচ্ছে 18 নীতিমালাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এটা বৈধ বলে বিবেচিত হবে, এখানে কোনো সমস্যা হবে না। যাই হোক, আপনাদের ইনশাল্লাহ যারা অনুদানভুক্ত আছেন তাদের মোটামুটি ফ্রেশ একটা জবাব দিয়েছি। এবার আমি যদি এর পরেও কিছু প্রশ্ন থাকে, প্রজ্ঞাপনের বিষয়ে বলেছি ভাই, সেটা হচ্ছে যে অনুদানভুক্তদের যে নতুন চাহিদা দেওয়া হবে, জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হবে, সেই চিঠির আলোকে অনুদানবিহীনেরা কি 25 নীতিমালা অনুযায়ী এটা নিয়ে কথা বলবো অন্য একদিন। আজকের যে বিষয়টা, মূল বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আন্দোলন স্থগিত নাকি চলমান, এবং রেজাউল ভাই স্থগিত করেছে, এইরকম মর্মে
আমি এখনও ঢাকার হোটেলে আছি, যে হোটেলটাতে থাকি, এবং আমার এই পেজেই আমি বলেছি যে আন্দোলন এখানে দুইটি কমিটি, একটি আন্দোলন বাস্তবায়ন কমিটি, একটি ভাই দলিল দেখালে হবে না, খারিজ লাগবে, খারিজ খাজনা লাগবে। আর যদি আপনি জেলা প্রশাসক ম্যানেজ করতে পারেন সেটা আলাদা বিষয়। আচ্ছা, আন্দোলন চলবে কি চলবে না, আন্দোলন ডাকছে কে, আন্দোলন বন্ধ করবে কে, আন্দোলন স্থগিত করবে কে, পরবর্তী নির্দেশনা দিবে কে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই আন্দোলনটা 13ই অক্টোবর থেকে শুরু হয়েছিল, এবং আন্দোলনের শুরু থেকেই আন্দোলন দুইটা কমিটি, একটা আন্দোলন বাস্তবায়ন কমিটি আর একটা ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান আর তার মহাসচিব আমার শামসুল আলম ভাই বগুড়া, আর আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল হক নেত্রকোনা, এবং আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আলামিন ভাই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মূল যে জায়গায় সেটা হচ্ছে তাদের ডাকে 13 তারিখে আন্দোলন শুরু হয়েছে, তাদের ডাকেই আন্দোলন স্থগিত হবে অথবা বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ হবে। এবং আমি বা আমার সংগঠন আমরা 13 তারিখ পর্যন্ত এখানে, আর 13 তারিখে আন্দোলন যখন শুরু হয় তখন আসিনি। এরপরে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মাধ্যমে লেখালেখি শুরু করছেন, রেজাউল ভাই আপনাকে ভীষণ প্রয়োজন বা মনে করেছেন যারা, তখন আমি আন্দোলনে যোগ দিয়েছি, সম্ভবত আমার সঠিক স্মরণ নাই 18 তারিখ, এবং 18 তারিখ থেকে কন্টিনিউ আছি, এবং আমি আন্দোলন বাস্তবায়ন কমিটির কেউ না হলেও আমি এখানে আন্দোলনে আসার পর আন্দোলন বাস্তবায়ন কমিটি এবং ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান মহাসচিব সহ যারা নেতৃত্বস্থানীয় তারা আমাকে সাদরে গ্রহণ করেছে এবং তারা যথাযোগ্য সম্মানও প্রদর্শন করেছে। এ বিষয়ে আমার কোনো দ্বিমত বা দ্বিধা নাই। 1 2 নম্বর বিষয়ে আজকে কোনো এক আইডি থেকে বলা হয়েছে যে আন্দোলন স্থগিত বা আমরা ক্লাসে ফিরে যাব, এইরকম ধরনের। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেটা আমার পেজ থেকে আমি বলেছি বা অন্য কেউ বলেছে, আমি এর সাথে জড়িত এটা না। আমি গিয়েছি মন্ত্রণালয়ে, সচিবালয়, সচিব স্যারের সাথে 1519-এর যে নীতিমালা 2025, নীতিমালা 2018 যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে এবং অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান ওইখানে সাদা কালি দেওয়া হয়েছে, সেটার বিষয়ে ক্লিয়ার একটা থিম নেওয়ার জন্য এবং আপনাদেরকে সেটা জানানোর জন্য। এখন বিষয়টা হচ্ছে যে সেই টিমে আমি থাকলাম, ছবি তুললাম। আমি কি কখনো বলেছি যে আন্দোলন ভাই অন্য দাগে 17 শতক, এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলি, এটা শেষ করি। আমি কি বলেছি বা আমার আইটি কি বলেছে যে এখানে আর না অনেকেই ইতিমধ্যে যে রেজাউল ভাই আন্দোলনে নেই, অথচ মাগরিবের নামাজ পর্যন্ত আমি ওইখান থেকে মিটিং শেষ করে 4টা কয়েক মিনিটে বের হয়েছি এবং মাগরিবের আজান পর্যন্ত, নামাজ পর্যন্ত আমি ওইখানে ছিলাম, এবং আজকে রাত 10টায় আমি ঘোষণা দিয়েছিলাম ওইখানে গিয়ে লাইভ করব। কিন্তু বিষয়টা এর মধ্যে এত দূর গড়িয়ে গেছে যে আমাকে যাইতেও এখানে কেমন জানি একটা মনে হচ্ছে যে হাউ মাস এনি পারসন একজন আমাকে তো কোশ্চেন করতে পারে যে রেজাউল ভাই এরকম কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা। আমি সকালবেলা একটা ভিডিও দিয়েছি, সে ভিডিওতে বলেছে যে আমরা 2025-এর নীতিমালা 2018 শর্ত পূরণ করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে চিঠি এসেছে সেটা আমাদের জন্য নয় একটা খেলনা, বা আমাদেরকে নিয়ে প্রতারণা করেছে, আমাদেরকে প্রতারণার শামিল। বর্তমানে আমরা 2 জায়গায় দ্বিধা বিভক্তির মধ্যে আছি। 1, যখন প্রশাসনের কাছে যাচ্ছি প্রশাসন বলতেছে আপনাদের তো দাবি পূরণ হয়েছে। 2 নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে যে 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা মিডিয়ার সাথে যখন কথা বলতেছি, মিডিয়া তো বলতেছে যে আপনাদের দাবি পূরণ হয়েছে। কেন? এটা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কিন্তু আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আজকে থেকে অনুদান প্রাপ্তরা যারা মেনে নিয়েছে যে হ্যাঁ আমরা 18 নীতিমালা অনুযায়ী আবেদন করব, এর বিকল্প আর কিছু নাই মনে হয়। সুতরাং 18 নীতিমালা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তাদের জেলা প্রশাসকের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে। তাহলে তাদেরকে আমরা বলতে পারলাম বা আমি বলতে পারলাম যে ভাই আপনাদের এই অবস্থা হয়েছে, এখন আপনারা মানবিক দিক বিবেচনা করে
যদি আপনার প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়, যদি প্রতিষ্ঠানের কোনো অসুবিধা না হয়, তাহলে মানবিক দিক বিবেচনা করে যদি মনে করেন যে অনুদানবিহীনদের জন্য কিছু একটা করে যাবেন, কিছু একটা নিয়ে যাবেন, তাহলে আপনি আন্দোলনের মাঠে থাকতে পারেন। কিন্তু আপনি যদি মানবিক দিক বিবেচনা না করেন, যে আমার প্রতিষ্ঠানের কাজ হয়ে গেছে, আমি চলে যাব, তো তাহলে আলহামদুলিল্লাহ, সেটা আর বলার দরকার নাই, কারণ অনুদানবিহীনেরা। এখন আমি মন্ত্রণালয় থেকে বের হচ্ছিলাম, বের হওয়ার সময় একটা ছবি তুললাম, এরপরে বের হয়ে হাটে চলে আসতেছিলাম। কেউ যদি লাইভ করে বা কেউ যদি ভিডিও তৈরি করে যে আমরা মন্ত্রণালয়ের কথায় সন্তুষ্ট, আন্দোলন স্থগিত করলাম, এ কথা বলার কি এখতিয়ার আমি একজন সজ্ঞানী মানুষ হিসাবে, আমার একটি জ্ঞান থাকা অবস্থায় আমি বলতে পারি কিনা? আর না তো এখানে যারা আমার বিরুদ্ধে বা আমার সম্বন্ধে বলতেছেন, তারা তো শামসুর ভাই এনি টাইম প্রশ্ন দিতে করতে পারে যে রেজাউল ভাই সচিবালয়ে গেছিলেন, কি খবর, হ্যাঁ, আন্দোলন স্থগিত করলেন কিনা, বা এই বিষয়গুলো হলো আমাদের কাছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি ওইখান থেকে বের হওয়ার পরে 4টার পরে আমি মাগরিবের নামাজ পর্যন্ত ওইখানে ছিলাম, এবং রাতের 10টায় আমি সচরাচর যেহেতু ওইখানে যাই এবং গিয়ে আমি সাধারণ শিক্ষকদের একটা চিত্র দেখাতে চাই, এবং সাধারণ চিত্র দেখিয়ে শিক্ষকদের ইন্সপায়ারিং বা উৎসাহ যোগায় যে আপনারা আন্দোলনের মাঠে আসেন। কিন্তু এই সন্ধ্যার পর থেকে, আমি মাগরিবের পর ওইখানে আসার পর থেকে আমার কাছে কেন জানি মনে হয়েছে, অনেকেই ফোন দিয়েছেন, অনেকেই এই বিষয়টা, আমি বারবার তাদেরকে বলেছি যে আমি ঢাকাতেই আছি, আমি আন্দোলনেই আছি, আমি আন্দোলন স্থগিত ঘোষণা করিনি, আমি আন্দোলন স্থগিতের বরঞ্চ যাই এই বিষয়টি নিয়ে লাইভ করেছে তার কাছে শুনতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে রেজাউল ভাই এটা নিষেধ করেছে কিনা। এরপরে আমাদের লিডার হিসাবে আজকে গিয়েছিলেন ডক্টর আব্দুস সবুর মাতবর ভাই, তিনি রঞ্জু আহমেদ লাইভ লেখছে, আসসালামু আলাইকুম, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জানি না আমার কমেন্ট করবেন কিনা। উদাত্ত আহ্বান, আপনার নেতৃত্ব দিতে হলে সব ত্যাগ, আমরণ, অনশন, ইসরে আপনার কমেন্টটা তো হারে ফেললাম, আরেকবার যদি কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে দেন। তো আমি আপনি তাকে বলেছি আপনার এটা বলা ঠিক হয়নি এবং এই ভিডিওটি ডিলিট করবেন। এবং ডক্টর আব্দুস সবুর মাতবর ভাইকে আমি ফোন করে বলেছি যে ভাই, শেখ মাহবুব নামটাই নিলাম, শেখ মাহবুব যেটা বলেছে সেটা মোটেও ঠিক করেনি, এটা শিক্ষকদের মধ্যে, কারণ আমার শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মধ্যে অনেক কেন্দ্রীয় কমিটির ভাই রয়েছে যারা অনুদানভুক্ত, এবং অনেক ভাই রয়েছে যারা অনুদানবিহীন। এবং আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি অনুদানবিহীন নিয়ে প্রথম যখন অনুদানভুক্তদের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি জারি হলো, তখন জাতীয় প্রেস ক্লাবে 9 দিন অবস্থান কর্মসূচিতে ছিলাম। সেইখানে শিক্ষা উপদেষ্টা মন্ত্রণালয় অভিমুখে আমি অনুদানবিহীনদের পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান করেছিলাম। এবং সেইখান থেকে গত জুলাই মাসে আমি অনুদানবিহীনদের নিয়ে আমাদের টিম শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছি, এবং বৈঠকে কি আলোচনা করেছি সেটাও ভিডিও আকারে দিয়েছিলাম, আপনারা চাইলে আবারও দিতে পারি। এরপরে আমি অনুদানবিহীনদের নিয়ে কথা বলার পর শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করছিলেন যে আমাদের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির আবেদন করতে পারবে, সেটা ডিবিসি নিউজে পর্যন্ত, ডিবিসি নিউজের অনলাইন পোর্টালে আমাদের সে নিউজটি এসেছিল, কালের কণ্ঠে এসেছিল, দৈনিক শিক্ষায় এসেছিল। এবং আজকে আমরা যে কর্মকাণ্ড করেছি সেই কর্মকাণ্ড দৈনিক শিক্ষা আমরা কি স্মারকলিপি দিয়েছি, কি অবস্থা, সেটা প্রতিবেদন আকারে প্রকাশ করেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে অনুদানবিহীনদের এখনো কোনো ব্যবস্থা হয়নি, অনুদান প্রাপ্তদের একটা নির্দেশনা এসেছে মাত্র, তারাও জয়লাভের শীর্ষে পৌঁছতে পারেনি।
তো যেহেতু তারা এই নির্দেশনাতে সন্তুষ্ট, তারা মানবিক দিক বিবেচনা করে যদি আন্দোলনে থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না থাকতে পারে তাদের প্রাতিষ্ঠানিক তাদের পারিবারিক কাজে তারা যদি চলে যায় এই আন্দোলন থেকে, আমাদের আফসোস নেই। তবে সাধারণ শিক্ষকদেরকে আন্দোলন স্থগিত বা আন্দোলন প্রত্যাহার এই রকম ইনফরমেশন আন্দোলন বাস্তবায়ন কমিটি বা ঐক্যজোটের সভাপতি, সেক্রেটারি, মহাসচিব, দায়িত্বপ্রাপ্ত কেউ ছাড়া আর এই নির্দেশনা দিতে পারবে না। এবং একটা খবর বলি অনুদানভুক্তদের, সেটা হচ্ছে আবেদনের শর্ত 18 নীতিমালা অনুযায়ী পূরণ করলেও আপনারা 25 নীতিমালা অনুযায়ী বেতন পাবেন, এটা স্পষ্ট করেছেন আজকে সচিব মহোদয়। তো আন্দোলন জেলা প্রশাসক কবে চিঠি পাবে আশা রাখি এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের প্রথমে। তো আশা রাখি আপনাদেরকে বলবো যে ভুল বোঝাবুঝি করবেন না, আমি সঠিক মেসেজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং একটি কথা বলে থাকি যে আমার দ্বারা আপনার উপকার না হলেও ক্ষতি যেন না হয়, এই জিনিসটা আমি বারবার চেষ্টা করি। এক ভাই অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করে একটি কমেন্ট করেছিলেন, কিন্তু কমেন্টটা পড়তে গিয়ে চলে গেছে, অনেক কমেন্ট হচ্ছে, এর জন্য আমি দুঃখিত। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিলে আমি এর উত্তর দেব ইনশাল্লাহ। আপনাদেরকে বলবো যে ভাই অখণ্ড 32 শতক আছে, অন্যদাগে 17 শতক আছে। এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে যে আপনি 32 এবং 17 শতক খারিজ করে দুইটা কাগজ একত্রিত করে খতিয়ান করে নেবেন। তাহলে এক খতিয়ানে যদি আপনার 39 বা 49 শতক জমি থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আশা রাখি। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই আর এগুলো কথা বলাও খারাপ। আব্দুর রহমান ভাই যেটা লিখেছেন যে রেজাউল ভাই উত্তর দেন যারা আন্দোলন স্থগিত করেছে আছে তারা কার তাদেরকে জুতার মালা, এগুলো শোনেন, ব্যক্তিগত মানুষ ব্যক্তি যখন ভিন্ন তখন মতামত ভিন্ন আসবে, কিন্তু জাতীয় স্বার্থে একটা বিষয় কাল থেকে আরও একটা বিষয় নিয়ে একটু কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমাদের সম্মানিত বেসরকারি শিক্ষক কর্মচারী জাতীয়করণ ফোরাম অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার, তিনার সাথে আমার সৌভাগ্য হয়েছে যে আমি ময়মনসিংহে ইবতেদায়ী শিক্ষা উন্নয়নের বিভাগীয় যে সমাবেশ করেছিলাম তিনি আমার সাথে ছিলেন এবং তিনি আমাদের বর্তমান শিক্ষক সমাজের সর্বোচ্চ জনপ্রিয় একজন শিক্ষক নেতা এবং তিনি বিষয়টা হচ্ছে যে তিনি বর্তমান সময়ে জনপ্রিয় এবং তিনি বলতে চাই যে ইমিডিয়েট একটি আন্দোলনে যেভাবেই হোক জয়লাভ করেছেন, সেটা 7.5% দিয়ে হোক 15% দিয়ে হোক সে বিষয়ে না যায়, তিনি একটি লাইভ করেছেন সম্ভবত আজকে না হলে গতকাল এইরকম লাইভে বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আন্দোলনের আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার চেয়ারম্যান মহোদয়, ঐক্যজোটের চেয়ারম্যান মহোদয় তিনি আর দুইজনে এটা লিডারদের বিষয়, লিডারেরা এটা করবে। ও আরেকটা বিষয়ে অনুদানভুক্তদের খবর দিই, সেটা হচ্ছে যে আমরা এটা যদি এমপিওভুক্ত নভেম্বরেও হয় ডিসেম্বরেও হয় তারপরেও আপনারা জুলাই থেকে বেতন পাবেন এই মর্মে বলেছেন সচিব মহোদয় এবং তারা সেই চেষ্টা করছেন। তো গতকালকে এরপরে আরে ভাই রেজাউল ভাইকে চেয়ারম্যান হিসাবে চাচ্ছেন অনেকে লেখেন, কেন এটা এমন হয় মানে আমি নিজেও অনেক সময় লজ্জা পেয়ে যাই, আসলে লজ্জা পাওয়ারই তো কথা। তো আপনারা পরামর্শ দেন যে আজিজি স্যারের সাথে, আজকেও আজিজি স্যারের সাথে আমরা যোগাযোগ কিছুটা করেছি এবং তার সাংগঠনিক সম্পাদক মুজাম্মেল হক তেনার সাথে যোগাযোগ করেছি এবং আপনারা বলতেছেন আমরা রুহুল কবির রিজভি স্যার তেনার সাথেও আমরা 10 মিনিট 5 মিনিটের জন্য হলেও একটা মিটিং করেছি এবং সেই মিটিংয়ে তাজুল ইসলাম ফরাজি ভাই ছিল, আমাদের শিক্ষা উন্নয়নের মিজান ভাই ছিল, সহ অনেকে ছিল।
তিনি সোজা কথা উত্তর দিয়েছেন যে নির্বাচনের আগে হবে না। পরে খুব রিকোয়েস্ট করাতে বলছে যে ভাই আমরা একটা প্রতিনিধি দল পাঠাবো। তো আমরা তো আপনারা যেটা পরামর্শ দিচ্ছেন সেই অনুযায়ী তো কাজ করার চেষ্টা করতেছি। এখন এখানে হ্যাঁ, আজিজির পরামর্শে বিএনপির মির্জা ফখরুল ইসলাম স্যারের সাথে যে যোগাযোগ করার একটা সেই প্রক্রিয়াও যে একেবারে অবজ্ঞা করে ফেলে দেওয়া হয়েছে এবং আমি যে সব বুঝবো এটা কিন্তু না। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে সব বোঝার জন্য না, আমার ভিতরে কোনো না কোনো ঘাটতি থাকবে, যেটা ঘাটতি থাকবে সেটা অবশ্যই আপনারা একটা পরামর্শ দিবেন। হ্যাঁ, পরামর্শ অনুযায়ী যদি আমার ঘাটতি থাকে সেখানে অবশ্যই সংশোধন হতে হবে, আর সংশোধন না হতে পারলে তো আমি মানুষ হিসাবে বিবেচিত হবে না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে আমাদের ঐক্যজোট চেয়ারম্যান মহোদয় এবং আন্দোলন বাস্তবায়ন কমিটির যারা আছেন তারাও আন্দোলনটাকে দীর্ঘ 29 দিন, আমি এই কথাটা বারবার আপনাদেরকে বলছি যে দীর্ঘ 29 দিন একটি আন্দোলন চালানো এত সহজ ব্যাপার না। যে কোনো সংগঠনের পক্ষে এটা একটা একক বিষয় না। আজকে দেখেন প্রাথমিক বিদ্যালয়দের অবস্থা, যে তারা মন্ত্রণালয়ে মিটিং করে একটা 3 জন এসে আন্দোলন স্থগিত করেছে, অন্য আবার নেতা খুঁজতেছে। আমি কি এই লাইভে ঢোকার আগে দৈনিক শিক্ষার একটি রিপোর্ট দেখলাম। তো মতামত থাকবেই, কিন্তু মতামতের ঊর্ধ্বে গিয়ে আপনারা অনেকেই লিগ্যাল বিষয়টা জানতে চান, মানে অন্তর্নিহিত বিষয়টা কি হলো, কোথায় হচ্ছে, এই বিষয়টা জানতে চান। এবং আমি চিন্তা করি যে এই বিষয়গুলো জানানো প্রয়োজন, কারণ আপনারা শিক্ষক হিসাবে আপনাদেরও একটা আকাঙ্ক্ষা থাকে যে সারাদিন কি হচ্ছে না হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। এবং যারাই ইতিমধ্যে লাইভ করেছেন, হয়তো লাইভ আমার দেখছেন কিনা আমি জানি না, বা দেখবেন কিনা পরবর্তীতে, আমি বলবো যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার দ্বারা উপকার না হলেও আমি কারো ক্ষতি করব না। আমার ব্যবসায়িক কার্যক্রম, আমার যদি সাংসারিক পারিবারিক কার্যক্রম থাকে, হ্যাঁ 29 দিনের আন্দোলন অ্যাডান, এটা ছুটি লাগতেই পারে বা ছুটি হতেই পারে, সেটা আমি অবশ্যই আমি 2 দিনের ছুটি হলেও আমি গেলে অন্ততপক্ষে আলামিন ভাইয়ের কানে দিয়ে যাই যে আলামিন ভাই আমার এই 1 দিনের ছুটি দরকার, আপনি একটু দেখেন, বা আদার্স আরেকজনকে রাখিয়ে আমরা চেষ্টা করি। এখন আপনারা অনুদানবিহীনদের এখনও কোনো বন্দোবস্ত হয়নি। আজকে সচিব স্যারকে আমি 3 বার প্রশ্ন করেছি, তিনি কোনো যথাযথ উত্তর দেননি। তবে আশা রাখি আগামীকাল আমাদের যারা ঐক্যজোট এবং ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আছে তাদেরকে হয়তো মন্ত্রণালয় থেকে ডাক আসতে পারে এবং এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনারা দোয়া রাখবেন, এবং পাশাপাশি যারা উপস্থিত আছেন আন্দোলনে তারা তো থাকবেনই। আমরণ অনশন আসন, এটা না খেয়ে থাকা একটা বিষয়। তো না খেয়ে থাকা প্রেস ক্লাবের সামনে সারাদিন রোদ ধুলা বালি, এরপরে না খেয়ে থাকার বিষয়টা অত্যন্ত কষ্টকর। এটা স্বাভাবিক কোনো মানুষ থেকে কাম্য নয়, মানুষ থেকে চিঠি কাম্য নয়। তো অনুদানবিহীনদের আমি যে বিষয়টা বলেছি আছে যে অনুদানবিহীনদের নিয়ে একটা ব্যবস্থা না হলে আমি নিজেও অনুদানবিহীন। সুতরাং এই বিষয়টি আমাদের, এবং আমি বলছি যে গত মে মাসে আমরা একটা আন্দোলন করেছিলাম, যেই ব্যানারেই হোক সেই আন্দোলনে 9 দিন অবস্থান কর্মসূচিও হয়েছে, শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎও হয়েছে, তিনি আশ্বস্তও করেছেন, কিন্তু আশা অনুযায়ী কাজ হয়নি, কারণ আমাদের মধ্যে অনেক দ্বিধাভক্তি ছিল। তো আমি চাইব যে অবশ্যই ছাত্র 120 জনের আশেপাশে থাকলে হবে না, এটা 150 জনে করতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন, এবং আমি আশা রাখি যে আপনাদের সহযোগিতা থাকলে এবং আপনাদের ভালোবাসা থাকলে সব কিছুই জয় করা সম্ভব। এবং একটা বিষয় সকলের কাছে অনুরোধ করব যে ভাই আজে বাজে কিছু লেখেন না, আর না উৎসাহ দেওয়ার মতো কিছু থাকলে লেখেন, আর না হলে এই বিষয়গুলো লিখে কি আমাদের নিজেদের মধ্যেই শত্রুতা তৈরি হয়। এবং সত্যি কথা যে এখন যে আমি আন্দোলনের মাঠে যাব, আমি সাদ্দামকে বসিয়ে রাখছিলাম যে আমি যাব, কিন্তু লজ্জা পাচ্ছি যে সব কি একটা জায়গা প্রচার হয়ে গেছে যে
রেজাউল ভাই আন্দোলন স্থগিত করেছে। তো এই বিষয়গুলো হলো আমার কাছে খারাপ। এর আগেও একটা ঘটনা ঘটলো, কেন জানি আল্লাহ পাক আমাকেই আবার এই ষড়যন্ত্র বা এই চক্রান্তের মধ্যেই ফেলে। আমি তো ভাই সবসময় চাই যে যে সবাই একটু খোলামেলা থাকি, সবাই একটু একটু থাকি, কিন্তু দেখা যায় যে ঘুরে একটা গত সেপ্টেম্বর মাসের আন্দোলন নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। এরপরে 12 তারিখে আমরা 1089 ফাইলের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা মানববন্ধন করে গেলাম, সেখানে একটা বিতর্ক সৃষ্টি হলো। আবার এই আন্দোলনটা 13 তারিখের পর আমি আসার পর ভালোই চলছিল, হঠাৎই আজকে একটা, আমি তো ভাই উদ্দেশ্য গেছি যে আমাদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি চলতেছে, এই দ্বিধা ভক্তিটা আমাদেরকে যে ভাইয়া অনুদানবিহীনদের 18 নীতিমালা হোক আর যে নীতিমালা হোক, একটা হয়েছে আপনারা ডিসি জেলা প্রশাসকদের সাথে যোগাযোগ করে তথ্যটা পাঠান। তো এই মেসেজটা তো দেওয়া প্রয়োজন, আমি না জানলে দিব কেমনে? এখন গিয়ে কেউ যদি ভিডিও করে আর ছাড়ে দেয়, সেখানে আমার বক্তব্য আছে, সেখানে আমার লিখিত কোনো কিছু আছে, কিন্তু তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা একটা প্লিজ আর আপনারা এই বিষয়টা আমাকে খুব খারাপ লাগে এবং আমি পারি না, তারপরেও এখন আপনারা যদি চান বা আপনাদের সবারই তো দল যখন সংগঠন যখন 1 জন 2 জন 5 জন 7 জন সবারই তো সমর্থক আছে, তো সমর্থক যেহেতু আছে, সিনিয়রদের বেশি থাকবে, সিনিয়রেরা অনেক দিন থেকে, আমরা জুনিয়র আমাদের কম থাকবে, এটাই স্বাভাবিক। তো এখন যদি আমরা এটা নিয়ে, এবং অনেক অপরিচিত মানুষ ফেসবুকে একটা পোস্ট দেন, দিলে এই পোস্টটাও এমন আঘাতদায়ক হয়ে যায়, শুধু আমার না, হয়তো আরও নেতৃবৃন্দ, এখন অনেকে মনে করে হয়তো রেজাউল ভাইয়ের লোক বা রেজাউল ভাই বলে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাদের কাছে বারবার আমি অনুরোধ করি, এর আগেও অনুরোধ করেছি যে ভাই প্লিজ এই কাজগুলো করেন না। এই কাজগুলো করলে আমাদের একসাথে চলতে চলতে একটা জায়গায় হোঁচট খেলে তখন আর সঙ্গে যাওয়া কঠিন হয়ে যায় যাই। এবং আন্দোলনটা বেশ ভালোভাবেই চলছিল। আমি গতকালকেও একটা বিষয় করছি, যে কালকেও আমি মোখলেস ভাইকে এই বিষয়টা বলছিলাম যে ভাই আমরা তো অনুদানভুক্ত অনুদানবিহীন ঐক্যজোট সকল নিয়েই কাজ করলো, তো সবাই মিলেই আমরা একটা সমাধান দিয়ে যে তারাও আমাদের উপর মন খারাপ না করুক, আমরাও তাদের উপর মন না খারাপ করি, তারাও আমাদের জন্য দোয়া করুক, মানবিক দিক থেকে আমাদের পাশে থাকলে থাকুক, আমরাও তাদের পাশে থাকি, এবং তাদের কোনো অসুবিধা হলে তো আমাদেরকেই বা আপনারা যারা সিনিয়র আছেন আপনাদেরকেই তো আজাদ হোসেন রেজাউল স্যার, আপনি যে মন্ত্রণালয়ে গিয়েছিলেন শিক্ষক ঐক্যজোটের কোনো নেতার সাথে পরামর্শ করেছেন কিনা একটু খোলাসা করে বলবেন। এ বিষয়টা আমি শুরুতেই বলেছি যে গতকাল আমরা এটা বলার জন্য একটা মিটিংও ডেকেছিলাম, সেটা ইসলামী আন্দোলনের বিল্ডিংয়ের 4 তলায়, সেখানে যাওয়াও হয়েছিল। কথা শুরুতেই এই পুলিশি আক্রমণে আমরা চলে এসেছি, এবং একটা বিষয় ক্লিয়ার আপনাকে মেসেজ দিই, সেটা হচ্ছে যে আমি সেইখানে যাওয়ার আগে মোখলেস ভাইকে, গতকালের কথা বলতেছি, মোখলেস ভাইকে অনুরোধের সুরেই আমি নিয়ে গেছিলাম যে ভাই এরাও তো আমাদের সাথেই ছিল, একটা জায়গায় নিয়ে যায় থামে, হ্যাঁ তারাও ভালো থাকুক আমরাও ভালো থাকি, এই কথাটা বলেই নিয়ে গেছিলাম, কিন্তু কোনো কারণবশত হয়নি। আর আজকে ঐক্যজোটের যে ঢোকার বিষয়টা, এখন আপনাকে যদি আমি বলি, সেটা হচ্ছে যে এখানে পার্সোনাল কিছু ম্যাটার থাকে, বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনি একটা অনুদানভুক্ত লেখা মিশে দিছেন, এরপরে ভুক্তদের দাবি থেকে সরে দাঁড়িয়েছেন, সুতরাং তারা তো মনে একটু বিরূপ প্রতিক্রিয়া। আমাকে সেখানে বলা হয়েছে, আমি বলেছি যে এটা নিরসনকল্পে আমি যাব, আপনার কথার একদম সোজা। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনার, সেক্ষেত্রে আপনি আমাকে পার্সোনালি বলতে পারেন, আমি আপনার প্রশ্নের জবাব দিতে রাজি আছি এবং এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর যদি অনুদানভুক্তদের কোনো সমস্যা থাকে, অনুদানভুক্তদের আমি গতকালও নির্দেশনা দিয়েছি বা পরামর্শ দিয়েছি, মতামত দিয়েছি
যে আপনারা এখনো পর্যন্ত যেহেতু চূড়ান্ত জায়গায় পৌঁছাননি, সেহেতু চূড়ান্ত জায়গায় না পৌঁছানো পর্যন্ত আপনারা একত্রিত থাকেন এবং একত্রিত থেকে চূড়ান্ত জায়গায়, কারণ এখন মাধ্যমিক, ইউনো, এডিসি শিক্ষা, এডিসি শিক্ষা 3টা ধাপ। এখানে উপজেলায় কি হয়, সেখানে বিভিন্ন সমস্যা হয়, সেগুলো আমরা বিগত দিন থেকে অভিজ্ঞতায় এবং সেইখানে আমরা কিভাবে সেটাকে আরও করে নিছেন, সহজতর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আপনারা একটা জায়গায় থাকেন। এবং সিনিয়র হিসাবে আমাদের যারা আছেন, শামসুল আলম ভাই অনুদানভুক্তর দীর্ঘদিনের পরীক্ষিত, তো এরপরে আব্দুর রহমান শাহজাহান ভাই আছে, এরপরে আরও অনুদানভুক্ত যারা সিনিয়র লিডার, তারা মোটামুটি কাজী মোখলেসুর রহমান ভাই এবং তাজুল ইসলাম ফারেজি ভাই ছাড়া মোটামুটি যারা সিনিয়র লিডার প্রথম সারির দিকে থাকে, তারা বেশিরভাগই অনুদানভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক। তো সুতরাং হিরণ ভাই, তারপরে আরও কেউ অনেকেই তারা অনুদানভুক্ত। তো আপনারা সকলে মিলে যে কিভাবে এগুলো সহজতর করা যায় এবং দ্রুত সময়ে করা যায়, সে বিষয়গুলো নিয়ে আপনারা বারবার মিটিং করেন, অনলাইন, অফলাইন, এবং জেলা প্রশাসক সহ মাধ্যমিক, ইউনো এগুলো দেখাশোনা করেন। এই বিষয়গুলো আমার মতামত থাকবে। এবং অনুদানবিহীনদের যে এখনও কিছু হয়নি এটা নিশ্চিত। তো আগামীকাল মন্ত্রণালয় হয়তো ঐক্যজোট এবং আন্দোলন বাস্তবায়ন কমিটিকে ডাকতে পারে। আর একটা বিষয় আমি সবসময় বিশ্বাস করি যে আপনি সারা বাংলাদেশের সকলের মন, আপনি পরিবারের যদি ধরি, পরিবারেরও সকলের মনের 100% স্যাটিসফাই হতে পারবেন না। তবে আপনি চেষ্টা করবেন যে অন্ততপক্ষে আপনার দিক থেকে ক্লিয়ার থাকার জন্য। তো আমি আমার দিক থেকে ক্লিয়ার থাকি। যদি কেউ মনে হয় যে কোনো জায়গায় আমার সমস্যা হচ্ছে, সেই সমস্যা নিয়ে আমাকে বলবেন এবং আমি সেই সমস্যার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই উত্তরে আপনারা অসন্তুষ্ট হলে সেটাও আমাকে জানাবেন। তবে আমি বারবার একটা জিনিস আবারও বলি যে সম্মান দিলে কখনো সম্মান কমে না, সম্মান দিলে সম্মান বাড়ে। সুতরাং আমি সম্মান দিতে চাই। সম্মান এখন মাঠে ঘাটে নতুন কমিটিতে হয়েছে, এরা কারা, রাতে আপনি আছেন কিনা, যদি থেকে থাকেন আশানুর ফল পাওয়া যাবে কিনা। নতুন কোনো কমিটি হয়নি, আনি রাতে আমি আসি, হামিদুল ভাই আমার সাথে ছিল, আপনার হিন্দু এক দাদা শিক্ষকও ছিল, এবং আশা অনুরূপ ফল পাওয়ার জন্যই আন্দোলন করে যাচ্ছি বা করা হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আশা রাখি যে একটা ফলাফল নিয়েই ঘরে ফেরা হবে ইনশাল্লাহ। তা আগামীকাল ইসলামী সমমনা দলগুলোর একটি মহাসমাবেশ রয়েছে পল্টনে, সকাল 11টা থেকে অনেক সমাগম হবে। তো ইনশাল্লাহ সেইখানে তাদের কাজ করবে। আমরা প্রেস ক্লাবে অনশন কর্মসূচিতে আসি। যে অবস্থান কর্মসূচি থেকে আমরা ইনশাল্লাহ একটা ফলাফল আশা করতেছি এবং সেই আশায় বসে আছি। আপনাদেরকে অনুরোধ করব যে ভাই, শিক্ষকের নীতিমালা পরে পড়েন। নাজমুল ইসলাম দুর্জয় ভাই, শিক্ষক নীতিমালা পরে পড়েন, প্রতিষ্ঠান নীতিমালা আগে পড়েন। প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে শিক্ষক এমপিওভুক্তের বিষয়টা একদম, এটা অধিদপ্তরের কাজ, এটা আর মন্ত্রণালয় বা এটা আর প্রধান উপদেষ্টার কার্যালয়ের নয়। সুতরাং 33 শতক জমি এবং 150 জন ছাত্রছাত্রী দিয়ে প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত করান। এরপরে শিক্ষক নিয়ে কোনো সমস্যা হলে অধিদপ্তর সেটা সমস্যার সমাধান করবে। 27 শতক জমি আমি আশা করা যায় কি, এখানে স্পষ্ট 33 শতক জমি লাগবে। তো
আশা রাখি যে রাহেল ভাই বলেছেন বছরের শেষে ছাত্রছাত্রী বৃদ্ধি দেখানো কতটুকু সঠিক হবে এই বিষয়ে আমরা স্যারের সাথে আলোচনা করেছি। আপনি জেলা প্রশাসক মহোদয় ওইখান থেকে প্রতিবেদন দিলে তাদের কোনো আপত্তি নাই, এবং সেই বিষয়টা নিয়ে আমি প্রথমেও এই কথা বলেছি। যে সজীব খান ভাই লিখেছেন যে ভাই কিছুই হবে না, আর না একটা আশাহত হওয়ার কারণ নাই, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা আসছে। আমরা আশা রাখি যে নির্বাচনের আগে সেই নির্দেশনা মোতাবেক কাজ হবে, আশা রাখি কি ইনশাল্লাহ। আল্লাহ এর জন্য আমাদেরকেও একটু স্ট্রং হতে হবে এবং আমাদেরকেও একত্রিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এর বিকল্প কিছু নাই। তো 1089-এর তালিকা কবে দিবে, এই তালিকার আর কোনো দাম নাই। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি আসার পর 1089-এর তালিকা বাতিল হয়ে গেছে। সুতরাং ওই তালিকা না নিয়ে আপনার কোনো লাভ নাই। আপনার জেলা প্রশাসকের কাছে যে চিঠি যাবে সেই চিঠি অনুযায়ী আপনি কাঙ্ক্ষিত যে জমির পরিমাণ, ছাত্রছাত্রীর পরিমাণ, সেটা দিলে হবে। এইখানে মোস্তফা খান আবারও বলেছেন শিক্ষক এমপিও হওয়া আর প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া এক না। আর না, এই বিষয়টা আপনাদেরকে বলি যে আগে প্রতিষ্ঠান এমপিওভুক্ত করান, শিক্ষক এমপিওভুক্ত করবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মেমিস সফটওয়্যারের মাধ্যমে। আব্দুর রহমান ভাই বলেছেন রেজাউল ভাই প্রতিটি উপজেলায় কমিটি, জেলায় কমিটি তৈরি করে কেন্দ্রীয় কমিটি গঠন করার প্রস্তাব করছি যে ইনশাল্লাহ। আজাদ শিক্ষক লিখেছে দালালিয়ার করিস না, পিঠের চামড়া থাকবে না। না, পিঠের চামড়া না থাকলে আবার জন্মাবে, কিন্তু দালালি করিনি, দালালি করবও না। যদি দালালি করে থাকি, কার দালালি করছি এটা প্রমাণ সহকারে দিবেন। আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলোর মূল্য আপনার কাছে না থাকতে পারে, কিন্তু অনেক শিক্ষকের কাছে এটা অনেক মূল্যবান। আর ইন্ডেক্সধারী শিক্ষক কি বাদ পড়ার কোনো আশঙ্কা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে, শিক্ষক বিষয় নিয়ে প্রশ্ন না করা ভালো। আর শিক্ষক বিষয় যখন বাদবে, এখন আপাতত প্রতিষ্ঠান আটডান যখন এমপিওভুক্ত হবে তখন আপনারা এই বিষয়ে করবেন। এবং এইখানে আমি আপনাদেরকে আবারও ভাইডিসির মাধ্যমে আবেদন নিয়ে আবার কি প্রধান উপদেষ্টার না, এই বিষয়ে প্রধান উপদেষ্টার আর কোনো স্বাক্ষর লাগবে না, তিনি অনুমোদন দিয়ে দিয়েছেন। ডিসির প্রতিবেদন আসলেই মন্ত্রণালয় এটি নির্দিষ্ট তারিখ করে এমপিও কমিটি সভা করে আপনাদের এমপিও গেজেট আকারে প্রকাশ করবে। জমি এখন দেওয়া যাবে এবং এটা আবেদনের মধ্যে যাদের বয়স পার হয়ে গেছে তাদের কি এমপিও হবে না, তারা তো রিটায়ারমেন্টে গেছে, রিটায়ারমেন্টে গেলে কিভাবে এমপিও হয়। অনুদানভুক্ত মাদ্রাসার শিক্ষক ইন্ডেক্স হয়নি, এমপিও আবেদনে কি এমপিও হবে? অবশ্যই। মার জন্য দোয়া চাই, দোয়া রইল। 25% জমি, আরও 8% দ্রুত গতিতে কবলা দিবেন নজরুল ইসলাম ভাই। সুলাইমান পোদ্দার যে শিক্ষক এই কথা বলেছে সে বেয়াদব। আচ্ছা, শেষ করলাম, লাইভটি অনেক দীর্ঘায়িত হয়ে গেল হয়তোবা। নুরুল ইসলাম ভাই লিখেছেন এত কথা খোলামেলা বলার পরেও অনেক শিক্ষক কিছুই বুঝতেছে না। 1089 এর মাঠে আবার ডিসি আসতেছে, তারপর আবার সিদ্ধান্ত শুরু থেকেই শুরু হচ্ছে আর কি না, শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদন ছিল না। সেই অনুমোদনের কাজটা সবচেয়ে বড় কাজ, যেই কাজের জন্য 4 মাস অপেক্ষা করতে হয়েছে, সেই কাজটি হয়েছে। এখন আপনি আবেদন করলে যাচাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয় এটা দেওয়ার অধিকার রাখে। সুতরাং এটা কাজ, জটিল কাজ যেটা সেটা হয়ে গেছে। আপনার লাইভের মাধ্যমে মাঠের অবস্থান দেখার অপেক্ষায় আছি। আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি যেতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আপনাদের সাথে দেখা হবে এবং মাঠের অবস্থা জানাবো ইনশাল্লাহ। দিনের বেলায় গেলে হয়তো সকলে আজকে লাইভ দেখলে কিছুটা বুঝবে। আর মাকসুদ হাওলাদার ভাই, আজাদ আপনি কি শিক্ষক? আজাদ দেলোয়ার আপনি কি শিক্ষক? আচ্ছা, এটা বলার অনেকে, সব মানুষ কি আর ভালো বলবে?
খারাপ না বললে, সমালোচনা না করলে সঠিক পথে থাকা যায় না এবং সঠিক পথে থাকা সম্ভব নয় ভাই। তাহলে ইবতেদায়ী মাদ্রাসা সম্পূর্ণ নতুনভাবে কার্যক্রম পরিচালনা করা হবে, যেখানে পরবর্তী ডিসির প্রাপ্য চিঠির নির্দেশনা অনুযায়ী চলবে। এগুলো প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপেও করতে পারেন। আজকে অনেক রাত হয়ে গেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আগামীকাল ইনশাল্লাহ আন্দোলনের মাঠে দেখা হবে। আজকে রুমে আছি এবং যাওয়ার জন্য বেরও হয়েছিলাম। বের হওয়ার পর বরিশালের 2 শিক্ষক ভাইয়ের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর তারা বলছে যে রেজাউল ভাই আপনি আন্দোলন প্রত্যাহার করলেন। আমি বললাম কই জায়গায়, কোন জায়গায়? হ্যাঁ, ইসে আমার একটা ছবি আছে, তো ছবি দিয়ে তো অনেক কিছুই হয়। আর তো আপনি দেখেছেন কিনা কইছে না দেখিনি। কই শুনলেন? মাঠে শুনলাম। আরেকজন আবার জয়পুরহাট থেকে ফোন করে বলতেছে যে ভাই আপনি নাকি চলে আসছেন। কে বলল? করছে যে আন্দোলনের মাঠ থেকে ফোন দেওয়া হয়েছে। এই জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কিনা এই জন্য মূলত যায়নি। আগামীকাল আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং একটি বিষয় আপনাদেরকে বলতে চাই শেষ, সেটা হচ্ছে আপনারা জানেন, সেটা হচ্ছে যে আমি আন্দোলন বাস্তবায়ন কমিটির কেউ না এবং আমি ঐক্য জোটেরও কেউ না। আমার সংগঠন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এবং সেই সংগঠনের মহাসচিবের আমি দায়িত্বে আছি। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন তৈরি হয়, সেই সংগঠনের তারা প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে টিস্যুর মতো ফেলে দিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে আমি অন্তত পক্ষে মনে করি যে আমার দ্বারা তার যদি কিছু উপকার হয়ে থাকে সেই উপকারটা করি, কিন্তু আমার দ্বারা যার জন্য কারো ক্ষতি না হয় সেই বিষয়টা আমি সেই জ্ঞানটুকু আল্লাহ পাক দিয়েছেন। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে এই আন্দোলন যায় পড়ে যায়। আচ্ছা, আব্দুর রহমান ভাই ছিলেন। যাই হোক, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ফেসবুক পেজেই আছে, ওইখান থেকে নেবেন। তো আপনাদেরকে সহযোগিতা করতে চাই বা আমার সহযোগিতা না লাগলে সেখানে আরও ভালো, যে আপনার অবশ্যই তারা উপকৃত হবে। তবে আমার লাইভের মাধ্যমে এরপরেও চিঠি হওয়ার পরে জেলা প্রশাসকের সেই চিঠি কিভাবে পূরণ করবেন, কিভাবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আরও তথ্য জানাবো। অনুদানভুক্তদের তথ্য কন্টিনিউ থাকবে এবং অনুদানবিহীনদের তথ্য কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। কারণ আমরা অনুদানভুক্ত অনুদানবিহীন সকলেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, সকলেরই বেতন ভাতা দরকার। সুতরাং এইখানে কিছু ন্যারো মন মাইন্ড অনেকের থাকে, তো এই ন্যারো মন মাইন্ড নিয়ে কথাবার্তা বলে অনেকে, সেই জায়গা থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে। এবং যারা অনেক বিষয়ে পরামর্শ দেন, মাঠে থাকেন না, তাদের জন্য অনেক সময় আমাদেরকেও খারাপ লাগে, আমাকেও খারাপ লাগে ব্যক্তিগতভাবে। তখন আমিও হুপলেস হয়ে যাই, আবার কিছু উৎসাহ নিয়ে মাঠে যাই। তো যেহেতু আমি আন্দোলন বাস্তবায়ন কমিটির কেউ না, ঐক্যজোটের কেউ না, আমি কিন্তু আপনাদের সাধারণ শিক্ষকদের মতামতের জন্য, সাধারণ শিক্ষকদের ভালোবাসার জন্য এখানে এসেছি। কিন্তু আপনারা যদি ভালোবাসার পরিবর্তে আমাকে ঘৃণা দেন তাহলে এখানে থাকা সম্ভব হবে না। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা সঠিকভাবে ভালোবাসা দিবেন। এবং আমি এইখানে ঐক্যজোটের চেয়ারম্যান হতেও আসিনি, আন্দোলন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হতেও আসিনি। আমি এসেছি যে আমাদের সাধারণ শিক্ষকদের কোনো বিষয়ে যদি কথা বলার থাকে সেইখানে আমি কথা বলবো। জেলা প্রশাসক চিঠিও পাবে না, এমপিও হবে না, না, এই কথা আপনার ভুল। অনলাইনে চিঠি, এখন চিঠি পাবে, তবে আপনার যোগাযোগ না থাকলে আপনি কোনো দিনই পাবেন না। এই আপনার মাইন্ড সেট আপ করতে হবে। তো সকলকে ধন্যবাদ। এ পর্যন্ত আমার এই লাইভটি দেখেছেন, এখন পর্যন্ত স্থির আছেন 223 জন মানুষ, এবং আমি দেখেছি আমার এই লাইভটি 500-র অধিক শিক্ষক একই সাথে দেখে। এবং এতে আমার ভালোবাসার আমি প্রমাণ পাই যে আমার শত্রুপক্ষ হলেও, আমার সমালোচক হলেও আমার কথাগুলো শোনে, এবং সেই কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং সেই ভুল নিয়ে অনেকে ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করবে।
কিন্তু তারপরেও আমি ঘণ্টাব্যাপী কথা বলি, সবসময় সতর্কতার সহিত কথা বলি, এবং সতর্কতা যেন আমাকে কোনো ক্রমে আমি এটা ছুঁতে না পারে, আমি এই জায়গাটা করি। এবং আজকে মন্ত্রণালয়ে যখন ছবি উঠাইছে, ছবি উঠানোর সচিব স্যারের সাথে দেখবেন যে আমার ছবিটা নাই, কিন্তু আমি ইচ্ছা করলে সবার আগে ছবি তুলতে পারতাম, কিন্তু আমি জানি যে আমার অনুদানবিহীন শিক্ষকেরা মন খারাপ করবে, এই জন্য ছবি উঠাইনি। নিচে এসে সিঁড়িতে আমি যখন ছবি তুলছি, তখনও আমি প্রথম ছবিতে ছিলাম না, কিন্তু সবুর মাতবর ভাই এক সময় কাউকে একটা ক্যামেরা দিয়ে আমাকে দাঁড়াতে বলছে, তখন আমি ছবিটা তুলছি। এবং আমি ওইখান থেকে সোজা বের হয়ে আসতেছিলাম, কারণ একই সাথে আমি আর সংগঠনে অনুদানভুক্ত অনুদানবিহীন দুইটি প্রতিষ্ঠানই রয়েছে, আমি কাউকে কমও বলতে পারি না, কাউকে বেশিও বলতে পারি না। তো আমি হ্যাঁ, জাহিদ ভাইয়ের উত্তর দিয়ে দিছে যে হ্যাঁ ভাই, খতিয়ান করলে হবে। হ্যাঁ ভাই, তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আসি, থাকবো। আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব পালন করবেন, আপনারা আপনাদের মানবিক দায়িত্ব পালন করবেন। আপনারা যদি মনে করেন এখানে আসা প্রয়োজন, আসবেন। আপনারা যদি মনে করেন যে আসা প্রয়োজন নাই, তাহলে প্রয়োজন নাই। তবে আমার মনে হয় যে আসা জরুরি, কারণ অনুদানবিহীনদের এখনো কোনো বন্দোবস্ত হয়নি। এর জন্য ঐক্যজোট এবং আন্দোলন বাস্তবায়ন কমিটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল, যদি সুযোগ হয় আন্দোলনের মাঠ থেকে আপনাদেরকে 2-1 মিনিটের জন্য লাইভে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।